বাংলাদেশের ইসলামী রাজনীতির সমীকরণে গতরাতে যা ঘটে গেল তা কেবল একটি দল বদল নয়, বরং আগামী 2026 সালের রাজনীতির মাঠের এক বড়সড় ভূমিকম্প। 90-এর দশকে জন্ম নেয়া একজন তরুণ তুর্কি, যার জবান থেকে আগুন ঝরে, যার কলম থেকে বিপ্লব বের হয়, সেই মুফতি আলী হাসান ওসামা এখন জামায়াতে ইসলামীতে তড়ি ভিড়িয়েছেন। জামায়াত তাদের পরবর্তী সাইদিকে খুঁজে পেয়েছে, আবার কেউ ভয়ে আছেন অতীতের মতো এবারও কি তিনি মাঝপথে দল ছাড়বেন? একজন সাধারণ ওয়াইজ থেকে তিনি কি সত্যি রাষ্ট্রনায়ক হতে পারবেন? আজকের ভিডিওতে আমরা আবেগের চশমা খুলে নিরেট বাস্তবতার পোস্টমর্টেম করব। বাংলাদেশের ইসলামী রাজনীতির অঙ্গনে আজ এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেছে, যা নিয়ে চায়ের কাপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানে এখন তুমুল ঝড়। 90-এর দশকে জন্ম নেয়া তুখোর মেধাবী তরুণ আলেম, সুবক্তা এবং লেখক মুফতি আলী হাসান ওসামা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ রাজনৈতিক যোগদান মনে হলেও যারা রাজনীতির গভীর খবর রাখেন তারা জানেন টাইমিং বা সময় জ্ঞান রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বাংলাদেশ দাঁড়িয়ে আছে 2026 সালের এক গুরুত্বপূর্ণ নির্বাচনের দোরগোড়ায়। কেন এই যোগদান নিয়ে এত আলোচনা? কারণ মুফতি আলী হাসান ওসামা তথাকথিত কোনো গদ বাঁধা বক্তা নন। তাকে বর্তমান সময়ের পরিভাষায় বলা যায় একজন পলিম্যাথ বা বহুবিদ্যায় পারদর্শী প্রতিভা। খুব অল্প বয়সে তিনি যা অর্জন করেছেন তা তার সমসাময়িক অনেকের কাছেই ঈর্ষণীয়। একাধারে তিনি কোরআনের হাফেজ, শৈশবেই যিনি আল্লাহর কালামকে বুকে ধারণ করেছেন। অন্যদিকে তিনি একজন শক্তিমান লেখক, তারুণ্যের শুরুতেই প্রায় 1 ডজন বই লিখে ফেলেছেন, যার প্রতিটি শব্দ যুব সমাজকে নতুন করে ভাবতে শেখায়, তাদের রক্তে শিহরণ জাগায়। শুধু কি তাই, তিনি মাদ্রাসার ক্লাসরুমের একজন নিবেদিত শিক্ষক, আবার ময়দান কাঁপানো বক্তা। আর রাজনীতির মাঠ, সেটাও তার নতুন নয়। খেলাফত মজলিস থেকে উঠে আসা এই তরুণ রাজনীতির ওয়া আ ক খ আগেই রপ্ত করে এসেছেন। এমন একজন অলরাউন্ডার আলেম যখন জামায়াতে ইসলামীর মতো একটি ক্যাডার ভিত্তিক দলে যোগ দেন, তখন সেটা শুধু সংখ্যার বিচার নয়, বরং দলের বুদ্ধিভিত্তিক এবং মাঠের শক্তি উভয় ক্ষেত্রেই এক বিশাল সংযোজন। তিনি জেনজি এবং মিলেনিয়াল প্রজন্মের প্রতিনিধি। আজকের তরুণরা কি চায়, তাদের ভাষা কি, তাদের মনস্তত্ত্ব কেমন, তা ওসামার চেয়ে ভালো আর কজন বোঝেন। জামায়াতে ইসলামীর মতো সুশৃঙ্খল একটি দলে তার মতো ট্যালেন্টের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলটির জন্য এক বড় সম্পদ বা অ্যাসেট হিসেবে গণ্য হবে। এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষ বা নেটিজেনরা তাকে নিয়ে কি ভাবছেন? অনেকেই তার মধ্যে দেখছেন মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ছায়া। আল্লামা সাঈদী যেমন তার জাদুকরী বক্তৃতায় কোটি মানুষের হৃদয় স্থান করে নিয়েছিলেন, আবার সংসদ কাঁপিয়েছিলেন, আইন প্রণেতা হিসেবে মুফতি ওসামার মাঝেও মানুষ সেই সম্ভাবনা খুঁজে ফিরছে। অনেকেই স্বপ্ন দেখছেন হয়তো একদিন এই তরুণ তুর্কি জামায়াত ইসলামীর আমির হবেন এবং এই দলের হাল ধরবেন। আর জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী এটা অসম্ভব কোনো স্বপ্ন নয়। প্রিয় দর্শক, মুফতি ওসামার এই রাজনৈতিক যাত্রা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আরও গভীর বিশ্লেষণে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেল গল্প নিউজে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের সদস্য, তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন মূল আলোচনায় ফিরে যাই। আমরা বলছিলাম মুফতি ওসামার আমির হওয়ার সম্ভাবনার কথা। কেন জামায়াত তার জন্য সেরা প্ল্যাটফর্ম? কারণ জামায়াতে ইসলামী কোনো পীর মুরিদি বা খনকা ভিত্তিক দল নয়। এখানে পীর সাহেবের ছেলে পীর হন না, কিংবা নেতার ছেলে উত্তরাধিকার সূত্রে নেতা হন না। পারিবারিক রাজতন্ত্রের কোনো স্থান এখানে নেই। এই দলের নেতৃত্ব নির্ধারিত হয় সম্পূর্ণ যোগ্যতা, খোদাভীতি বা তাকওয়া এবং সাংগঠনিক দক্ষতার উপর ভিত্তি করে। একজন সাধারণ কর্মীও তার যোগ্যতা দিয়ে ধাপে ধাপে উঠে এসে সর্বোচ্চ পদ বা আমিরে জামায়াত হতে পারেন। সেই মেরিটোক্লাসি বা মেধার মূল্যায়ন করার সিস্টেম জামায়াতের আছে বলেই মুফতি ওসামার মতো বাইরের ব্যাকগ্রাউন্ড থেকে আসা একজন আলেমের পক্ষেও শীর্ষ নেতৃত্বে যাওয়া সম্ভব। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। প্রশংসা যেমন আছে, তেমনি কিছু ভিতকুটে সত্য বা সতর্কবাণী আমাদের উচ্চারণ করতে হবে। মুফতি ওসামার অতীত রেকর্ডের দিকে তাকালে আমরা কিছুটা অস্থিরতার ছাপ দেখতে পাই। আপনারা হয়তো জানেন, তিনি কওমি অঙ্গনের আলোচিত সংগঠন আজমতে সাহাবা বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সেই পদে তিনি বেশি দিন ছিলেন না। কিছুদিন পরেই হুট করেই তিনি পদত্যাগ করেন। এই যে দ্রুত সিদ্ধান্ত বদলানো বা অস্থিরতা, এটা তার ক্যারিয়ারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
জামায়াত ইসলামী কোনো সাধারণ দল নয়, এটি একটি বিশাল সমুদ্রের মতো। এই সমুদ্রে টিকে থাকতে হলে, সাঁতার কাটতে হলে সাগরের মতো এই বিশাল ধৈর্য বা সবর রাখতে হবে। আবেগের বশবর্তী হয়ে হুটহাট সিদ্ধান্ত নেওয়ার জায়গা জামায়াত নয়। অনেকেই আশা করছেন এবারের যোগদান কোনো আবেগী সিদ্ধান্ত নয়। তিনি নিশ্চয়ই অত্যন্ত ধীরস্থিরভাবে অনেক চিন্তা ভাবনা করেই এবং বৃহৎ আঙ্গিনায় পা রেখেছেন। মনে রাখতে হবে, জামায়াত কোনো হুজুগে দল নয়, এখানে আবেগের চেয়ে ডিসিপ্লিন বা আনুগত্যের মূল্য অনেক বেশি। মুফতি ওসামা যদি এখানে ইন্তিকামাত বা অটল অবিচল থাকতে পারেন, তবে তিনি হবেন হীরের টুকরো। আর যদি সেই পুরনো অস্থিরতা আবার দেখা দেয়, তবে তার জন্য ব্যক্তিগত ক্যারিয়ার এবং দল উভয়ের জন্যই হবে আত্মঘাতী। তাছাড়া শুধু ওয়াজ মাহফিলে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাকে হতে হবে পলিসি মেকার। মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুরকে দেখুন, তিনি শুধু ময়দানে গর্জন করতেন না, তিনি সংসদে গিয়ে আইন প্রণয়ন করতেন, যুক্তি দিয়ে কথা বলতেন, দলের নীতি নির্ধারণী সভায় কঠিন সব সিদ্ধান্ত নিতেন। মুফতি ওসামাকেও সেই পথ বেছে নিতে হবে। তিনি যদি নিজেকে শুধু মাহফিলের বক্তা বা সেলিব্রিটি আলেম হিসেবেই ধরে রাখেন, তবে জাতি একজন সম্ভাব্য জাতীয় নেতাকে হারাবে। তাকে মূলধারার রাজনীতিতে, কৌশলী রাজনীতিতে এবং নীতি নির্ধারণী পর্যায়ে অ্যাক্টিভ হতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, অন্য ইসলামী দলগুলো কি খারাপ? না, মোটেও না। মাওলানা আব্দুল বাসিত আজাদ এবং ডক্টর আহমদ আব্দুল কাদের বাচ্চুর নেতৃত্বাধীন খেলাফত মজলিস অত্যন্ত মর্যাদাবান এবং হকপন্থী ইসলামী আন্দোলন। যারা সেখানে কাজ করছেন তারাও দিনের জন্যই কাজ করছেন। মুফতি ওসামাও সেখান থেকে এসেছেন। কিন্তু বাস্তবতা হলো, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সক্ষমতা বা ক্যাপাসিটি জামায়াত ইসলামী এই উপমহাদেশে প্রায় ৮০ বছর ধরে, অর্থাৎ ৮ দশক ধরে কাজ করছেন। এই দীর্ঘ সময়ে তারা রাষ্ট্রীয় পরিচালনার জন্য একটি কমপ্লিট সেটআপ বা প্যারালাল গভর্নমেন্ট স্ট্রাকচার তৈরি করে ফেলেছে। তাদের নিজস্ব প্রশাসন বা আমলাতন্ত্র চালানোর মতো দক্ষ লোকবল আছে। ইসলামী অর্থনীতি বা ইসলামিক ইকোনমি কিভাবে চলবে তা নিয়ে কাজ করার মতো একদল এক্সপার্ট বা অর্থনীতিবিদ তাদের আছে। তাদের আছে শক্তিশালী মিডিয়া উইং, যদিও বর্তমান সময়ের প্রেক্ষাপটে তা আরও আধুনিক হওয়া প্রয়োজন। ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত তাদের জনবল এবং সাংগঠনিক কাঠামো জালের মতো ছড়িয়ে আছে। অন্য অনেক ইসলামী দল এখনও এই পর্যায়ে পৌঁছাতে পারেনি, তারা কিছুটা হলেও পিছিয়ে আছে। তাই মুফতি ওসামার মতো একজন হাই পটেনশিয়াল বা উচ্চ সম্ভাবনাময় ব্যক্তির জন্য এমন একটি প্ল্যাটফর্ম দরকার ছিল, যেখানে দাঁড়ালে তার মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। তিনি সঠিক জায়গাতে এসেছেন। মুফতি ওসামার এই যোগদান একটি বড় সিগন্যাল দিচ্ছে। এটি প্রমাণ করে যে কওমি এবং আলিয়া, মাজার এবং মাদ্রাসা সকল ভেদাভেদ ভুলে আলেমরা এখন এক প্ল্যাটফর্মে আসার প্রয়োজনীয়তা অনুভব করছেন। এদেশের মাটিতে ইসলামকে বিজয়ের আসনে বসাতে হলে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আর সেই ঐক্যের কেন্দ্রবিন্দুতে জামায়াত ইসলামী একটি বড় ভূমিকা রাখতে পারে। পরিশেষে মুফতি ওসামার কাছে আমাদের এবং দেশবাসীর প্রত্যাশা অনেক। তিনি যেন আল্লামা সাইদির উত্তরসূরি হিসেবে নিজেকে গড়ে তোলেন, সংসদ ইসলামের পক্ষে হুঙ্কার তোলেন। একদিন হয়তো এই দলের আমির হয়ে তিনি জাতিকে নেতৃত্ব দেবেন। তবে তার জন্য শর্ত একটাই, ধৈর্য, আনুগত্য এবং রাজপথের সক্রিয় রাজনীতি। আল্লাহ মুফতি ওসামাকে কবুল করুন এবং তার মাধ্যমে ইসলামী রাজনীতিকে আরও শক্তিশালী করুন। প্রিয় দর্শক, আপনারা কি মুফতি ওসামাকে নিয়ে আশাবাদী? আপনারা কি মনে করেন তিনি জামায়াতের আগামী দিনের কাণ্ডারি হতে পারবেন, নাকি অতীতের মতো অস্থিরতার পথ বেছে নেবেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে আজকের এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। গল্প নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। আল্লাহ হাফেজ।